বা মাটি অপসারণের জন্য মাটি কাটার জন্য যে মেশিন আছে সেই মেশিনের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে একটি মেশিন ছিল, এক্সকেভেটর একটি ছিল, এখন এই মুহূর্তে আসলে দুইটি এক্সকেভেটর কাজ করছে। বিশেষ করে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যে বলছেন যে সেই পানি তোলার জন্য যে গর্তটি খনন করা হয়েছিল সেটি স্থানীয় ভাষায় যেটি বোরিং বলে, সেই পানি উত্তোলনের গত বছর এটি খনন করা হয়েছিল। এরপরে জমির মালিক সেটি বন্ধ করে দিয়েছিলেন। তারপরে বেশ কিছুদিন আগে অর্থাৎ এই চলতি মৌসুমেই প্রচুর বর্ষা হয়েছে, অর্থাৎ পানি হচ্ছে। এই পানির কারণে আসলে সেই ভেতর থেকে আবার ফেঁপে একদম গর্তটি দেখা যায় এবং এই গর্তটিতে আজকে দুপুরে যখন শিশুটি পড়ে যায়, ঘটনাটি হলো আজকে দুপুরে শিশুটির মা সহ শিশুটি এইখান দিয়ে যাচ্ছিলেন, অর্থাৎ একে নাড়ার নিচে আসলে গর্তটি নাড়া কুড়াচ্ছিলেন, তারা নাড়া সংগ্রহ করার জন্য এসেছিলেন। তখন তারা জানতেন না যে আসলে এখানে একটি গর্ত আছে বা সেই সুড়ঙ্গ আছে। সেই গর্ত বরাবর পা দেওয়ার না জেনে পা দেওয়া মাত্রই শিশুটি আসলে তলিয়ে যায়। এ সময় তার মা তাকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু পারেননি। আসলে শিশুটি অসহায়, আর্তনাদ, মা বাবা বলে চিৎকার করলেও অসহায় সেই মা তার জন্য আসলে কিছুই করতে পারেনি, তাকে উদ্ধার করতে পারেনি। পরে এটি জানাজানি হলে স্থানীয়রা এসে উদ্ধার তৎপরতা শুরু করে, কিন্তু উদ্ধারের তৎপরতার তার তো সফল হতে পারেনি, বরং স্থানীয়ভাবে উদ্ধার করতে গিয়ে উপর থেকে নাড়া এবং বেশ কিছু মাটি পড়ে গেছে সেই গর্তের ভিতরে। এ কারণে ফায়ার সার্ভিসের টিম যখন এসে এখানে যোগ দেয় উদ্ধার তৎপরতায়, তারা একটি সার্চ ক্যামেরা পাঠিয়েছিল সেই সুড়ঙ্গের ভিতরে। তারা সেই সার্চ ক্যামেরাতে আসলে সেখানে দেখাতে পারেননি, বা তাই সেই শিশুটির অস্তিত্ব, নাড়াচাড়া বা কোনো ধরনের সন্ধান তারা করতে পারেননি। সন্ধ্যার পরে রাত বেশ ৯টা বা তার পরে আসলে সেনাবাহিনীর সদস্যরা এই উদ্ধার তৎপরতার সহযোগিতার জন্য বা প্রশাসনিক সহায়তা দেওয়ার জন্য তারা আসলে যোগ দিয়েছেন। এর বাইরে আছেন ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। আমি আগেই বলছিলাম এই 3টি ইউনিট আসলে বিকেল 2:30 থেকে একযোগে তারা কাজ করছে। তারা যেটি বলছেন যে আসলে সেই সুড়ঙ্গে এতটাই ছোট বা এর ব্যাসার্ধ প্রায় 2.5 থেকে 3 ফুট মতো, একেবারে ছোট ব্যাসার্ধ, যে এখানে একটি বড় মানুষ হয়তো বা পূর্ণবয়স্ক মানুষকে হয়তো সেখানে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল না, কিন্তু ছোট বাচ্চার কারণে সেটি পড়ে গেছে। এই ব্যাসার্ধ থেকে বা এই সুড়ঙ্গ থেকে আসলে সেই উন্মুক্তভাবে বাচ্চাটিকে আসলে কোনোভাবেই উদ্ধার করা সম্ভব নয়। এই কারণে তারা এই যে এক্সকেভেটর দিয়ে আসা 2টি এক্সকেভেটর কাজ করছে, সে মাটি কাটছে সুড়ঙ্গর ঠিক পাশটাতে অনেকটা গভীর করে আসলে মাটি তারা কাটছে এবং এর বাইরে 2টি এক্সকেভেটরের বাইরে 2টি ট্র্যাক্টর সেই মাটি টানারও কাজ করছে। তারা আসলে অনবরতভাবে এই কাজটি করে যাচ্ছেন। আমরা দুপুর থেকে দেখছি এখানে যে বিপুল সংখ্যক মানুষ, উৎসুক মানুষ এসে ভিড় জমাচ্ছেন। প্রত্যেকেরই আসলে চোখেমুখে একটা হতাশা, উদ্বেগ, উৎকণ্ঠা, এবং তারা প্রত্যেকেই প্রার্থনা করছেন মহান সৃষ্টিকর্তার কাছে যেন শিশুটিকে অক্ষত বা জীবিত অবস্থায় যেন উদ্ধার করা সম্ভব হয়। আমরা দেখেছি এরা কিছুক্ষণ আগে তার বাবা ঢাকা থেকে এসেছেন। শিশুটির বাবা অর্থাৎ স্বাধীনের বাবা ঢাকায় চাকরি করতেন, তিনি এই দুর্ঘটনার খবর পেয়ে এখানে ছুটে আসেন। এখানে আমরা দেখেছি যে মানুষের আহাজারি, মানুষের কান্না, মানুষের আর্তনাদ, প্রত্যেক মানুষ আসলে শিশুটির জন্য দোয়া করছেন এবং সেই শোকাবহ একটা পরিবেশ তৈরি হয়েছিল। এখনও রাত গভীর হয়েছে, কিন্তু তারপরও মানুষ জনের এখানে ঢল আছে, উৎসুক মানুষের কৌতূহল, সেটি আমরা দেখছি যে এখন আসলে সেই বিকেল থেকেই এই পাইপের মাধ্যমে আসলে তাকে অক্সিজেন এবং বাতাস সরবরাহ করছেন এখানে উদ্ধারকর্মীরা, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। সেই সুড়ঙ্গে ঘিরে একটি প্লাস্টিকের পাইপ প্রবেশ করানো হয়েছে যাতে সে বাতাস যাতে সুরক্ষিতভাবে সেই সুড়ঙ্গে পৌঁছে যাতে শিশুটি বাতাস নিতে পারেন বা অক্সিজেন নিতে পারেন, সেই ব্যবস্থা তারা করেছেন। আমরা সেটি সকাল থেকে দেখছি যে তারা নিরলস হওয়ার চেষ্টা করছেন, কিন্তু আসলে কাজের গতি আসলে খুব ধীর গতি। কারণ একটু আগে আমি বলছিলাম যে একটি এক্সকেভেটরের কারণে আসলে খনন কাজটি, অর্থাৎ পাশ দিয়ে যে গভীর খনন করা হচ্ছে সেই খনন কাজ খুব ধীর গতিতে চলছে। ফায়ার সার্ভিস কর্মীরা যেটি বলছেন যে এই সুড়ঙ্গটি প্রায় 40 ফুট গভীরে বাচ্চাটি থাকতে পারেন, সেই অনুযায়ী সেই মাপ মতো তারা এই পাশ কেটে, অর্থাৎ সুড়ঙ্গের পাশ দিয়ে একটি বড় রকমের গর্ত
বা খাল টাইপের কোনো কিছু কেটে সেটি সেই 40 ফিট পর্যন্ত যাবেন এবং তাকে উদ্ধারের চেষ্টা করবেন, সেইটি এখন পর্যন্ত সিদ্ধান্ত এই ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের নির্দেশে এবং তাদের যোগাযোগের সাথে তারা এই কাজটি চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে আসলে আরেকটি এক্সকাভেটর এসে যোগ দিয়েছে, যদিও একসঙ্গে কাজ করলে আসলে কর্মকর্তারা বলছেন, উদ্ধার কর্মীরা বলছেন যে এখনো বেশ কয়েক ঘন্টার সময় লাগতে পারে। আমরা একটু উদ্ধার তৎপরতার সর্বশেষ জানতে চাই। আমাদের সাথে যোগ দিয়েছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম। আমি দেখছি যে আপনি বিকেল থেকে দুপুরের পর থেকে এই উদ্ধার তৎপরতা নেতৃত্ব দিচ্ছেন। আসলে উদ্ধার কার্যক্রম কত দূর এগোলো? আমাদের এক্সকাভেটর দিয়ে কাজ করার আরও প্রায় অর্ধেকের চেয়ে বেশি কাজ কিন্তু বাকি আছে। আমাদের টার্গেট হলো আমাদের চার্জ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম যে 35 ফিটের নিচে বিগ টিম। আমরা কিন্তু আমাদের চার্জ ভিশন ক্যামেরা দিয়ে আমরা পাই নাই, তবে আমাদের একটা ধারণা না পাওয়ার কারণটা হলো মাঝখান দিয়ে আমরা আসার আগে যে পাবলিক যে মাটিকরণ করে চেষ্টা করেছিল উদ্ধার করার জন্য, সেই মাটি গিয়ে ওই বিগ টিমের উপরে পড়ছে, যার ফলে আমরা চার্জ ভিশন ক্যামেরা দিয়ে মানে বিগ টিমকে আমরা দেখতে পাই নাই। তো সেই হিসাবে আমরা মনে করি যে বিগ টিম 35 ফিটের নিচেই মানে আছে। তো আমরা 35 ফিট বা 40 ফিট পর্যন্ত মাটি খননের পর আমরা পাশ দিয়ে আমরা সুড়ঙ্গ করার চেষ্টা করব, সুড়ঙ্গ করে বিগ টিমকে উদ্ধার করার চেষ্টা করব। এটা হলো আমাদের। প্রায় 12 ঘন্টা হতে চললো, সেক্ষেত্রে ভিকটিমের কতটুকু আসলে সুস্থ অবস্থায় ফিরতে পারে? আমরা মানে বিগ টিম যে সুস্থ আছে, ভালো আছে, জীবিত আছে সেটাও আমরা বলতে পারবো না, কারণ 12 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে। তাছাড়া আবার বিগ টিম যে বেঁচে নেয় সেটাও আমরা বলতে পারবো না। তো আমরা আশাবাদী বিগ টিম বেঁচে থাকবে। এই জন্য আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করেছি, আমরা অক্সিজেনের ব্যবস্থা করেছি, যাতে বিগ টিম যেন বেঁচে থাকে, আমরা মানে জীবিত লাইফ যেন উদ্ধার করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতার বিষয়ে যিনি তদারকি করছেন তিনি বলছেন যে আসলে যে কাজটি তারা করতে চাচ্ছেন সেটি এখনও অর্ধেকও হয়নি, অর্থাৎ এখনও অনেক কাজ বাকি আছে, যে কাজটি আসলে তারা দ্রুতই করার চেষ্টা করছেন। তবে কাজটি একটি এক্সকাভেটরের কারণে সে কাজের উদ্ধার তৎপরতা ধীর গতি ছিল, তবে এখন সেই গতি কিছুটা ফিরেছে। কিছুক্ষণ আগে রাজশাহী জেলার এসপি নাঈম হাসান তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন এবং আমরা দেখছি যে তিনি উদ্ধার তৎপরতার বিষয়ে সার্বিক খোঁজ খবর নিচ্ছেন। এখানে সেনাবাহিনীর সদস্যরাও আসলে এসছেন এবং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরাও। আমি একটু বলছিলাম যে রাজশাহীর নবাগত পুলিশ সুপার নাঈম হাসান তিনি কিছুক্ষণ আগে এসেছেন এখানে এবং সেই উদ্ধার তৎপরতা সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন এবং এখানে যে উদ্ধার কর্মীরা আছেন, বিশেষ করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছেন এবং তিনি পরিস্থিতি আপডেট জানার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমাদের লাইভে যারা সংযুক্ত হলেন তাদের জন্য একটু জানিয়ে রাখি, আজকে দুপুরে ঠিক এই জায়গাতে অর্থাৎ এই স্থানে একটি শিশুকে নিয়ে তার মা এখান দিয়ে যাচ্ছিলেন এবং নাড়া কোড়াচ্ছিলেন এবং সেজন্য নাড়া কোড়াতে গিয়ে আসলে অজ্ঞাতবশত তিনি হঠাৎ মাটির নিচে তলিয়ে যান
তলিয়ে পরে জানা যায় সেটি একটি আসলে সুড়ঙ্গ ছিল, সেই পানি তোলার সেই সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গে সেই 2 বছরের একটি শিশু তলিয়ে যায়, সেই অর্থাৎ মার চোখের সামনে আসলে শিশুটি সেই সুড়ঙ্গে তলিয়ে যায়। সেই পানি তোলা বোরিং যেটা বলা হয় স্থানীয় ভাষায়, পানি তোলার জন্য মিনি ডিপ টিউবওয়েল খনন করা হচ্ছিল, সেই পরিত্যক্ত একটি ডিপ টিউবওয়েলের গর্তে শিশুটি তলিয়ে যায়। তবে এখন পর্যন্ত তার কোনো সাড়া শব্দ বা উপস্থিতি জানতে পারেনি উদ্ধারকর্মীরা। আমাদের এমনি সকাল হয়তো বা হয়ে যাবে, হ্যাঁ ভোর হয়ে যাবে, এখনো ওখানে কোনো কিছুই হয়নি। এই মুহূর্তে রাজশাহীর পুলিশ সুপার কথা বলছেন উদ্ধার কর্মীদের সঙ্গে, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক, তিনি উদ্ধার তৎপরতার সর্বশেষ খবর জানাচ্ছে। ফায়ার সার্ভিস যেটি জানিয়েছে যে আসলে তারা যে প্রক্রিয়ায় আসলে এই উদ্ধার তৎপরতা বা উদ্ধার কাজটি করতে চান, সেই শতাংশের হারি হলে এখনো 50% তারা কাজ করতে পারেননি তারা বলছেন যে আসলে এক্সকেভেটরের স্বল্পতা ছিল এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সকেভেটর শুরুর দিকে পাওয়া যায়নি, যদিও রাত 10টার পরে আর একটু এক্সকেভেটর এসে যোগ দিয়েছে এবং সেটি পাশে অনেক জায়গা জুড়ে আসলে একটি পুকুরের মতো করে একটি খাল খনন করা হচ্ছে এবং অনেক গভীর, কারণ অন্তত 40 ফুট গভীরে শিশুটি থাকতে পারে, পড়ে যে তার অবস্থান শনাক্ত এখনও পুরোপুরি করেনি, তবে এটি ধারণা তা উদ্ধার কর্মীদের। এই জন্য তারা সেই সুড়ঙ্গটি ঘিরে বা সেই বোরিংটি ঘিরে তারা এই কাজটি করছেন। এখনো অনেক রাত, যেহেতু মধ্যরাত পেরিয়ে গেছে, এরপরও আসলে উৎসুক মানুষের যে ভিড়, সবারই যে চোখে মুখে একটা উদ্বেগ উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার আসলে প্রহর গুনছেন সাধারণ মানুষ, যে তারা উদ্ধার তৎপরতার ব্যাপারে আসলে হ্যাঁ আমরা একটু কথা বলতে চাই। রাজশাহীর পুলিশ সুপার নাঈম হাসান তিনি আছেন, কিছুক্ষণ আগে তিনি এই উদ্ধার তৎপরতা দেখতে তিনি এসেছেন এবং জানতে চাই যে আসলে এখন পর্যন্ত আপনারা এসে কি দেখলেন এবং কি তথ্য আছে আপনার উদ্ধার তৎপরতার সর্বশেষ? আমরা দেখেছি যে আপনারা ইতিমধ্যে শুনেছেন ফায়ার সার্ভিসের কাছ থেকে এখানকার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এসেছেন। আমরা মূলত এলাকাটার নিরাপত্তা এবং ওনারা যাতে কাজটা নির্বিঘ্নে করতে পারেন সেটা দেখছি। আমাদের থানা পুলিশ এবং ফাঁড়ির পুলিশ আছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, সেনাবাহিনী এবং অন্যান্য যারা বাহিনীর সদস্য তারা আছে। আমি সবাইকে অনুরোধ করব সবাই যাতে এই উদ্ধার তৎপরতা এটাকে সবাই সহায়তা করে। উদ্ধার কর্মকর্তাদের সাথে আপনার কথা হয়েছে, তারা আপডেট কি জানাচ্ছেন, কতক্ষণ লাগতে পারে আসলে আরও? হ্যাঁ, আমার যে ওনার সাথে কথা হয়েছে, ওনারা বলেছেন যে 20-22 ফিট, তার মানে আরও এতটুকু পরিমাণে কাটতে হবে, হয়তো একটু সময় লাগবে, তবে ধৈর্য ধরে আমরা সবাই করি, তাদেরকে কোনো ব্যাহত না হয় সেই জিনিসটা আমরা দেখব। পুলিশ সুপার যেটি বলছিলেন যে আসলে তারা প্রশাসনিক সহযোগিতার জন্য বা শৃঙ্খলা রক্ষার জন্য তিনি এসেছেন এবং সেই কাজটি তিনি তার ফোর্স যারা আছে বা পুলিশ সদস্য আছে সেই তাদের কাজটি তদারকি করার জন্য এসেছেন এবং তিনি এর মধ্যে কথা বলেছেন ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা আছেন তাদের সাথে। কর্মকর্তারা কথা বলেছেন, তিনি একই কথা বললেন আসলে যে এখনও কাজ অনেকটা বাকি, কাজ শেষ পর্যন্ত উদ্ধার হতে আরও দীর্ঘ সময়, বেশ কয়েক ঘন্টা আরও সময় লাগতে পারে। আপনারা দেখছেন এখন আসলে অসংখ্য মানুষ, শত শত মানুষ, উৎসুক মানুষ, কৌতূহলী মানুষ এবং প্রত্যেকেরই আসলে চোখে মুখে উদ্বেগ এবং উৎকণ্ঠা নিয়েই তারা আসলে এই রাত জেগে মধ্যরাত পেরিয়ে গেছে, এরপরও তারা আছেন এখানে। একটাই লক্ষ্য, যাদের শিশুটিকে এই পড়ে যাওয়া দুর্ঘটনার শিকার শিশুটিকে যাতে জীবিত অবস্থায় যাতে উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা, সেই প্রত্যাশায় আসলে রাত জেগে মানুষ আছেন। এখনও
সেই দৃশ্য দেখছেন। এর আগে এখানে রাজশাহী 1 আসন সংসদীয় আসন একটি, এই আসনের যিনি বিএনপির মনোনীত প্রার্থী তিনি শরীফ উদ্দিন তিনি আসছিলেন এবং সেখানে এসে দেখা করে গেছেন এবং পরিবারকে সান্ত্বনা দিয়ে গেছেন। এছাড়াও এই আসনে জামাতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান তিনিও কিছুক্ষণ আগে এসেছিলেন এবং এসে তিনি কথা বলেছেন সেই দুর্ঘটনার শিকার সেই পরিবারটির বাবা মার সাথে তিনি কথা বলে গেছেন এবং উদ্ধার তৎপরতা যাতে সুষ্ঠুভাবে হয় যেন তারা দুজনেই আসলে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কথা বলে গেছেন, সেজন্য সাক্ষাৎ করে গেছেন। এর বাইরে এখানে এসেছিলেন এই তানোর উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা, তারা এসেছেন এবং তারা সেই কাজটি তদারকি করছেন। আসলে এখন যেটি দেখছি যে রাত যত গভীর হচ্ছে আসলে কাজ এগুচ্ছে, তবে আসলে এগুতে এই কাজটি শেষ কতক্ষণ নাগাদ হবে আসলে তা কেই স্পষ্ট করে আসলে বলতে পারছেন না যে কতক্ষণ নাগাদ তারা এই লক্ষ্যে পৌঁছতে পারবেন, অর্থাৎ যে শিশুটি আসলে মাটির নিচে তলিয়ে গেছে সেই সুড়ঙ্গতে, তাকে উদ্ধার আসলে কতক্ষণে করা সম্ভব হবে, কারণ এরই মধ্যে প্রায় 12 ঘন্টা হয়ে যাচ্ছে তার এই মাটির নিচে সেই সুড়ঙ্গে পড়ে যাওয়া। ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে দুপুরের পর থেকে, অর্থাৎ তারা 2:30 বা 3টার দিকে এখানে এসে পৌঁছেছিলেন, তখন থেকেই আমরা দেখছি সে সুড়ঙ্গের মুখে আসলে বাতাস, হালকা করে বাতাস দেওয়া হচ্ছে এবং ধীর গতিতে মাঝে মাঝে অক্সিজেন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সন্ধ্যার পরপরই সেই সুড়ঙ্গ ঘিরে সেই সুড়ঙ্গের মধ্যে একটি প্লাস্টিকের একটি বড় ব্যাসার্ধের একটি পাইপ দেওয়া হয়েছে, যাতে সেই বাতাসটুকু সেই সুড়ঙ্গের শেষ অবধি অর্থাৎ শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে তারা সে চেষ্টা করছেন। তারা বলছেন যে আসলে শিশুটি যাতে অক্সিজেন পায়, বেঁচে থাকার জন্য যেটুকু বাতাস প্রয়োজন, যেটুকু অক্সিজেন প্রয়োজন মাটির নিচে সেটুকু যাতে পায়, সেজন্য তারা সেই চেষ্টাটি করে যাচ্ছেন। তবে আরেকটি বিষয় হলো যে বেশ কয়েক দফা আমরা দেখেছি যে এখানে ক্যামেরা পাঠানো হয়েছিল, ক্যামেরা দিয়ে দেখার চেষ্টা করেছেন উদ্ধারকর্মীরা যে আসলে শিশুটির অবস্থান শনাক্ত করা যায় কিনা, সেটিও তারা দেখার চেষ্টা করেছিলেন, কিন্তু বারবারই আসলে ব্যর্থ হয়েছে। ক্যামেরায় যেটি ধরা পড়েছে আসলে যে উপর থেকে উদ্ধার তৎপর যখন স্থানীয় উদ্ধার তৎপরতা চালায়, তখন স্থানীয়দের মাধ্যমে উপর থেকেই আসলে কিছু মাটি এবং যে নাড়া চারপাশ ঘিরে নাড়া, অর্থাৎ ধান কাটার পর যে উচ্ছিষ্টাংশ থাকে জমিতে, সেই নাড়ার যে স্তূপ, সেই নাড়া স্তূপ থেকে সেই নাড়াগুলো সেই সুড়ঙ্গে বা সেই বোরিংয়ে পড়ে গেছে, ফলে শিশুটিকে কোনোভাবেই আসলে দেখা যায়নি সেই ক্যামেরায়। যদিও উদ্ধারকর্মীরা বলছেন যে শিশুটি অন্তত 40 ফিট গভীরে থাকতে পারেন, সেই হিসাব করেই তারা এই বাম পাশে যে গর্তটি খোঁড়া হচ্ছে, অর্থাৎ পুকুরের মতো করে গভীর করে যে একটি গর্ত খোঁড়া হচ্ছে, তারা বলছে এই গর্তটি খুঁড়ে তারা সেই কৌশল বা সেই প্রযুক্তি ব্যবহার করে তারা সেটিকে সেই শিশুটিকে উদ্ধার করতে পারবেন। আমরা একটু কথা বলতে চাই যে শিশু স্বাধীন যে পড়ে গেছে সেইখানে, সেই শিশু স্বাধীনের আত্মীয় একজন আছেন, আমরা তাকে পেয়েছি, তাকে একটু কথা বলতে চাই। আসলে এই যে বোরিং বা অর্থাৎ মিনি ডিপ টিউবওয়েল যেখানে খনন করা হয়েছিল, এটি এখন পরিত্যক্ত, এটি আসলে কখন খনন করা হয়েছিল এবং এটি বন্ধ ছিল কিনা? আসলে বন্ধ থাকলে তো নিশ্চয়ই এটি পড়তো না। 1 বছর আগে বন্ধ করা ছিল, কিন্তু এই বন্যার পানিতে
সেই জিনিসটা আবার পুনরায় মাটি নেমে যাওয়ার পরে গর্ত হয়ে যায়। তারপরে এই যে নাড়া কাটে নাড়া চাপা দিয়েছিল, আর আজকে হঠাৎ করে ওরা মাটি তুলছিল গাড়িত করে, অটো এই ট্রলিত করে মাটি তুলছিল। ওই মাটি তুলতে লেগে গাড়িটা আটকা পড়ে। ওরা বাড়ির থেকে আসে, ছাওয়াল পাল সবাই আসে, ওই যে গাড়ি ওদিক তুলতে গেছে আর এই ছাওয়াল ওই যা লাড়ার ওই যা দাঁড়ায় যা তলায় গেছে। তলায় যাওয়ার পরে তখন দৌড়াদৌড়ি করে আসে, আর রক্ষা করতে পারা যায়নি। তখন মানুষজন ছুটাছুটি করে আসে, আমিও আসি 1টার সময়। আসে উদ্ধার করতে না পারাতে ফায়ার সার্ভিসে কল দেওয়া হয়। আচ্ছা, আপনারা যখন প্রথম আসেন, যারা উদ্ধার তৎপরতার জন্য এসেছিলেন দৌড় দিয়ে, তখন কি তাকে দেখতে পেয়েছিলেন বা তার কান্নার আওয়াজ বা কোনো ধরনের উপস্থিতি টের পেয়েছিলেন? কান্নার আওয়াজ পাওয়া গেছে, আর একটা গাড়ানা ভাব, মানে ওখান থেকে একটা সাউন্ড আসছে, মানে গম্ভীর একটা সাউন্ড। আমরা 4-5 জনা মানে সবাক হেঁটায় দিয়ে আমরা 4-5 জনা কান দিয়ে শব্দ পাই। এই শব্দটা, অর্থাৎ তার পড়ে যাওয়ার পরে যে কান্নার শব্দ, এই শব্দটা কতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন? প্রায় 4টা পর্যন্ত পড়েছে 1টার দিকে, 4টা পর্যন্ত সেই শব্দ শুনেছেন। শুনতে। ফায়ার সার্ভিসে এখানে কতক্ষণে আসছিল? 4টে না 2টার দিকে আসছে। ফায়ার সার্ভিস যেটি বলেছে যে তারা এসে আসলে তারা কোনো কান্নার শব্দ শুনেই বা তাকে দেখতেও পায়নি তারা আসলে। আপনি সেটি দেখেছেন যে সে পড়েছে? কান্নার শব্দ পাইছে। আচ্ছা, একজন প্রত্যক্ষদর্শী এবং স্বাধীনের কে হন আপনি? স্বাধীনের দাদা হচ্ছে সব। দাদা। স্বাধীনের দাদা, তিনি যেটি বলছেন যে আসলে বাচ্চাটি যখন এখানে তলিয়ে যায় মাটির নিচে, অর্থাৎ নাড়ার উপর দিয়ে হাঁটতে গিয়ে চোরাবালির মতো ঠিক একেবারে ভেতরে হঠাৎ করে ঢুকে যায়, তখন সে বাচ্চাটি কাঁদছিল এবং মা মা করে চিৎকার করছিল। 2 বছরের বাচ্চা, কিন্তু মুহূর্তের মধ্যেই যেন সে নিমিষে একজন তলিয়ে যায় আর কি। ফলে তাকে আর কোনোভাবেই এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে ঘটনার ঘণ্টাখানেক পর থেকেই আসলে ঘটনাস্থলে আসেন এবং তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত গভীর রাত হলেও সেই তৎপরতা কিন্তু এখনো চলছে। বাবা একটু দূরে যান, আপনারা একটু কাইন্ডলি এখানে কাজ না থাকলে একটু দূরে যান আপনারা। আপনাদের কাজখানে একটু ভাই দাদা ভালো বলছে। আচ্ছা, আমরা একটু পেয়েছি শিশু, 2 বছরের শিশু যে স্বাধীনের দাদা একেবারে। দাদা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুকুল হোসেন। মুকুল হোসেন। মুকুল। আপনি একটু বলবেন যে আসলে ঘটনা, এই দুর্ঘটনা কিভাবে ঘটনা? আপনি আমরা এই যে এখানে মাটি লিখছিলাম টলিত করে, বালকা মাটি নিব, টলি এখানে আটকে গেছিল। আটকে যাওয়ার পথেই ওই ছেলে লিয়ে আমার বেটার বউ আসছিল। একবার আসে আবার চলে গেছে, আরেকটা ঘুমা আছে ওনাকলিতে, যে আবার আরেকজনক কুলে নিয়ে আরেকজনক খাটালিয়ে আসতে লেগে এখানে পড়ে গেছে। আমি এখানে ছিলাম, এখানে যা কাছে দেখলাম 3-4 হাত নিচে লাড়া। আমি তাহলে খুঁড়ো কাছে আছে, কান্নার আওয়াজ পাইলাম, যে খুঁড়ে হাত পাচ্ছি না। একটা আঁকড়েছে আনতে গেলাম বাসায়, আঁকড়েছে আনতে যায় আসে দেখি তো একবারে নিচে চলে গেছে। নাড়াতে কিছুক্ষণ আটকে ছিল। হ্যাঁ, নাড়াতে আটকে ছিল কি উপরে ছিল, বাচ্চা দেখা যায় না, নাড়া উপরে আছে, বাচ্চার সাথে আবার নাড়া পড়ে গেছে। বাচ্চাকে দেখা যায়নি, তবে বাচ্চা দেখা যায় খালি কান্না শোনা দিচ্ছে। এই তো সেই কান্নাটা আপনারা কতক্ষণ পর্যন্ত পেয়েছিলেন, আর কতক্ষণ পর্যন্ত আমি তো তার শব্দ বন্ধ হয়ে গেল? আমি তখনই শুনছি, আর ওনারা বলছে কি আছে। হ্যাঁ, ফায়ার সার্ভিস ওরা আসে বলছে কি না জীবিত আছে। তখনই তো অক্সিজেন দিল। তখন অক্সিজেন দিছে এই পর্যন্ত।
এসেছে। এসেছে। কথা বলছিলেন শিশু স্বাধীনতা, যে শিশুটি এই ঠিক এই সাজিদ হ্যাঁ, সাজিদ সাজিদ শিশু সাজিদ, তার দাদা মুকুল তিনি কথা বলছেন। তিনি বলছিলেন যে আসলে কিভাবে চোখের সামনেই এই 2 বছরের শিশুটি আসলে তলিয়ে গেল মাটির নিচে, এক চোরা বালির মতো যে সেই সুড়ঙ্গে ঢুকে গেল। যদিও এটি আসলে মানব সৃষ্ট একটি গর্ত, সেই গর্তটি আসলে পানি তোলার জন্য, অর্থাৎ নিচ থেকে, মাটির নিচ থেকে পানি তোলার জন্য এই মিনি ডিপটি খনন করা হয়েছিল গত বছর খনন করার পর স্থানীয়রা যেটি বলছেন যে সেটি বন্ধ করা হয়েছিল, কিন্তু চলতি মৌসুমে বর্ষার শেষ দিকে আসলে প্রচুর বৃষ্টি হয় কয়েকদিন ধরে। সেই বৃষ্টির সময় আসলে সেই গর্তের মুখটি আবার খুলে যায়, অর্থাৎ দৃশ্যমান হয়। যদিও আমরা এখনও দেখছি যে সেই ধান কাটার পর যে নাড়া থাকে, সেই নাড়ার উপড়ানো স্তূপ এখানে আছে। সেই স্তূপের নিচেই আসলে সেই সুড়ঙ্গটির মুখ ছিল। সেই নাড়া দিয়ে হেঁটে যাওয়ার সময় শিশু সাজিদ তার মায়ের সাথে হেঁটে যাচ্ছিলেন, সেই সময় তিনি সেই সুড়ঙ্গে তলিয়ে যান। এখনও সেই রাত জেগে, সেই গভীর রাত জেগে সেই উদ্ধার কর্মীরা তাদের তৎপরতা চালাচ্ছেন। পাশাপাশি শত শত মানুষ এখনও উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন কোনোভাবে সাজিদকে উদ্ধার করা যায় কিনা, বা উদ্ধার তৎপরতায় তারা যুক্ত হয়েছেন। সাধারণ মানুষের সাথে সাথে এখানে আসলে গণমাধ্যম কর্মীরাও এখানে আছেন এবং তারাও একই সাথে পেশাগত দায়িত্ব পালন করছেন। এখানে একটি অ্যাম্বুলেন্স সেই বিকেল থেকেই রেডি রাখা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনোভাবে জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা গেলে যাতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া যায়, সেই জন্য অ্যাম্বুলেন্সটিও আসলে প্রস্তুত করে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে শিশু সাজিদের দাদা যেটি আমাদের বলছিলেন যে তিনি পাশেই পাওয়ার টিলার নিয়ে কাজ করছিলেন, কিন্তু পাওয়ার টিলারটি এই জমিতে আটকে যায়। তো সে আটকে যাওয়া পাওয়ার টিলারটি দেখার জন্য শিশু সাজিদ তার মায়ের সাথে হেঁটে হেঁটে আসছিল এই জমিতে। পাশেই বাড়ি, পাশেই পুকুর আছে, পুকুর পাড়ে তাদের বাড়ি, সেইখান থেকে হেঁটে হেঁটে আসছিল এই সুড়ঙ্গে, পড়ে যায় সেখানে। সে মায়ের সামনেই, অর্থাৎ মায়ের সাথে হাঁটতে হাঁটতে হঠাৎ করে মায়ের চোখের সামনে সে হারিয়ে যায় শিশুটি। এরপর থেকে তাকে আসলে আর কোনোভাবেই উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা দেখেছি ফায়ার সার্ভিসের কর্মীরা লাইট মেরে উপর থেকে আলো পৌঁছানোর চেষ্টা করছিলেন সেই সুড়ঙ্গে। বাতাস তো অনবরতই দেয়া হচ্ছে, অক্সিজেন দেয়া হচ্ছে, তবে এখন পর্যন্ত কিন্তু কোনোভাবেই আসলে ফায়ার সার্ভিসের কর্মী বা উদ্ধার কর্মীরা শিশুটির কোনো সাড়া শব্দ পাননি। এমনকি যে ক্যামেরা পাঠানো হয়েছিল ভিতরে প্রায় 30 থেকে 35 ফিট ভিতরে, সেখানেও পাওয়া যায়নি। ক্যামেরাতে শুধু দেখা গেছে যে কিছু মাটি উপর থেকে পড়ে আছে এবং নাড়া পড়ে গেছে উপর থেকে। ফলে
তাদের ধারণা যে অন্তত 40 ফুট গভীরে হয়তো শিশুটির অবস্থান থাকতে পারে। সেইটি ধারণা করেই আসলে তাকে উদ্ধারের জন্য যে গর্তটি, পুকুরের মতো একটি বিশাল গর্ত খোঁড়া হয়েছে, সেই খননের কাজটি এখনও চলছে। ফায়ার সার্ভিসের কর্মী যারা উদ্ধার তৎপরতায় জড়িত তারা বলছেন যে অন্তত 40 ফিট গভীর করে এই সুড়ঙ্গের পাশেই আসলে গর্ত খোঁড়া হবে। এরপরে সে কৌশলে তাদেরকে কিভাবে অক্ষত অবস্থায় বের করা যায় সেই প্রচেষ্টাটি তারা চালাচ্ছেন। দর্শক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখনো যে বিপুল সংখ্যক মানুষ আসলে এই শীতের রাতে রাত জেগে তারা প্রতীক্ষা করছেন শিশু সাজিদকে যাতে জীবিত অবস্থায় উদ্ধার করা যায়, সেই অপেক্ষায় তারা আছে এবং সেই প্রচেষ্টাটাই করছে আসলে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এই উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে। তারা সেই দুপুরের পর থেকেই আসলে এই কাজটি করে যাচ্ছেন। প্রশাসনিকভাবেই এখানে কাজগুলো তদারকি করছেন প্রশাসনিক ব্যক্তি, বিশেষ করে এখানকার ইওনো এবং পুলিশ সুপার কিছুক্ষণ আগে এসেছিলেন, তিনিও সেটি বলে গেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এত উদ্ধার তৎপরতায় ধীর গতির কারণ হলো প্রথম দিকে যে এক্সকেভেটর যা বা মাটি কাটার যে মেশিন, সেটি একটু দুর্বল একটি মেশিনে মাটি কাটার কাজটি হচ্ছিল। কারণ আমি কথা বলেছিলাম এখানকার ইয়ন নাইমা খানের সাথে, তিনি যেটি আমাকে জানিয়েছিলেন যে এক্সকেভেটর আসলে পাওয়া যাচ্ছিল না, শক্তিশালী এক্সকেভেটর বা উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সকেভেটর না পাওয়া যাওয়ার কারণে তারা আসলে কাজটি দ্রুত গতিতে করতে পারছিলেন না। রাজশাহী সিটি কর্পোরেশন থেকে, অর্থাৎ এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে সিটি কর্পোরেশন থেকে একটি এক্সকেভেটর আনা তারা চেষ্টা করেছিলেন। তবে শেষ অবধি রাত 9টা বা 10টার পরে আসলে আরেকটি এক্সকেভেটর, তুলনামূলক উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি এক্সকেভেটর দিয়ে আবারও কাজ শুরু হয়েছে। যদিও অনবরতভাবেই আসলে মাটি খননের কাজ চলছে, এখনও 2টি এক্সকেভেটর দিয়ে সেই কাজ করা হচ্ছে, সেটি আমরা দেখছি। সে উদ্ধার তৎপরতা নিয়ে আসলে নিরলসভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, যদিও কাজের ধীর গতি আছে। উদ্ধার তৎপরতায় জড়িত কর্মকর্তারা যেটি বলছেন যে এখনও অনেকটা সময় লাগতে পারে, বিশেষ করে কয়েক ঘন্টা আরও সময় লাগতে পারে, কারণ তারা যে প্রক্রিয়ায় আসলে কাজটি করতে চান সেই প্রক্রিয়ায় আসলে কাজটি করতে বেশ সময় সাপেক্ষ। এরই মধ্যে প্রায় 12 ঘন্টা মতো হয়ে গেছে শিশু সাজিদের এই গর্তে পড়ার সময়কাল। তবে এই সময়ের মধ্যে শিশুটি আসলে কী অবস্থায় আছে, সে তার ভাগ্যে কি ঘটেছে এখন পর্যন্ত জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করেছিলেন ক্যামেরা পাঠিয়ে সেটি জানার জন্য। ঠিক এই মুহূর্তে যেই পাইপটি দেখাচ্ছে এই পাইপটি, এটি আসলে মূল সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের মধ্যেই আসলে, অর্থাৎ পাশে যে নাড়াগুলো আছে এই নাড়ার উপর হাঁটতে গিয়েই আসলে হঠাৎ করে তলিয়ে যায় শিশু সাজিদ। প্রথমে তিনি চিৎকার করেছিলেন বাঁচাও বলে, মা বলে চিৎকার করেছেন। তখন স্থানীয়রা, বিশেষ করে তার বাবা, তার মা, তার দাদা এবং তার মা বাঁচানোর তাকে চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে মুহূর্তেই হাতের নাগালের অনেকটা বাইরে, অর্থাৎ নিচের দিকে তলিয়ে যেতে থাকে শিশু সাজিদ, যার কারণে তারা আসলে তাকে উদ্ধার করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়
ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেই সুড়ঙ্গটি দেখে সেটি উদ্ধার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তারা ঢাকার সাথে যোগাযোগ করে তারা আসলে এক্সকেভেটর দিয়ে এই সুড়ঙ্গের পাশে এই খনন কাজটি শুরু করেন। সেই কাজটি যেটি বিকেল থেকে শুরু হয়েছিল সেই কাজটি এখনও চলছে। কতক্ষণ নাগাদ শুরু হবে তা আসলে বলা কঠিন। এখন যে দৃশ্যটি দেখা যাচ্ছে ঠিক সুড়ঙ্গের ঠিক বাম পাশে, মানে অর্থাৎ পাশে একটি বিশাল আকারের একটি পুকুরের মতো করে আসলে গর্ত খনন করা হচ্ছে। ফায়ার সার্ভিস বা উদ্ধার তৎপরতায় জড়িতরা বলছেন যে এই সুড়ঙ্গের ভিতরে হয়তো 40 ফুট ভেতরে হয়তো শিশুটির অবস্থান হতে পারে, সেই অনুমান করে তারা এই গর্তটি 40 ফিট গভীর পর্যন্ত খনন করতে চান। যদিও এখন পর্যন্ত অর্ধেক অর্থাৎ 20 থেকে 25 ফুট মতো খনন করা সম্ভব হয়েছে। বাকি আরও 20 ফুট মতো খনন করতে হবে। সেই কাজটি আসলে এক্সকেভেটর দিয়ে আসলে করা হচ্ছে এবং সেটি অনবরতভাবে আসলে এই কাজটি করছে। যদিও এই বিশাল অংশ জুড়ে খোঁড়া হচ্ছে এবং সেটি মাটি কাটা, মাটি তোলা এবং মাটি টেনে নিয়ে অন্যত্র সরানো, এই কাজটি একটি বিশাল একটি কর্মযোগ্য ব্যাপার এবং সবচেয়ে বড় কথা হলো একটি সময় সাপেক্ষ ব্যাপার, যার কারণে আসলে অনেক দীর্ঘ সময় লাগছে। বেশ 10-11 ঘন্টা মতো পেরিয়ে গেছে এই উদ্ধার তৎপরতা শুরু হওয়ার কাজ, কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো সুখবর নেই। এখানে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতায় নেতৃত্ব দিচ্ছেন একজন সহকারী পরিচালক। তার সাথে আমরা প্রতি মুহূর্তে আসলে আপডেট নেওয়ার চেষ্টা করছি, কিন্তু খুব বেশি আপডেট তথ্য নেই, কারণ তারা যে কাজটি করছেন সেই কাজটিতে আসলে ধীর গতি হচ্ছে প্রক্রিয়াগত কারণে। তারা বলছেন যে আসলে এই ছাড়া আসলে কোনো বিকল্প কোনো পথ নেই। সুড়ঙ্গটি এত বেশি সরু যে সেই সুড়ঙ্গ দিয়ে আসলে কোনো কিছু কোনোভাবেই সরাসরি তাকে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব নয়। এজন্য তারা মাঝে মধ্যে আসলে ক্যামেরা পাঠাচ্ছেন, মাঝে মধ্যে টর্চের উচ্চ ক্ষমতা সম্পন্ন টর্চের আলো দিয়ে আসলে দেখার শিশুটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আসলে যাতে সে হয়তো বুঝতে পারে, যাতে উপরে তাকে উদ্ধারের চেষ্টা চলছে, এরকম কিছু যাতে সে সাহস পায়, বিশেষ করে মনোবল যেন থাকে, এরকম তাকে একটি বোঝানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু আসলে 12 ঘন্টা পেরিয়ে গেছে এই মুহূর্তে, সেক্ষেত্রে শিশুটি কতটা সচেতন আছে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। এখন আসলে অসংখ্য মানুষ, সবার চোখে মুখে উৎকণ্ঠা, উদ্বেগ এবং প্রত্যাশা সাথে যাতে শিশুটিকে জীবিত অবস্থা যাতে তুলে আনা সম্ভব হয় বা উদ্ধার করা সম্ভব হয়, সেই আশায় আসলে এই দুর্ঘটনাস্থলকে ঘিরে শত শত মানুষের এই যে রাত্রি যাপন, রাত জেগে অপেক্ষা, এই শীতের রাতেই তারা আসলে
শিশুটির জন্যই প্রার্থনা করছেন এবং মনে মনে সবাই চাইছেন যে শিশুটিকে সুস্থ এবং জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। শিশুটির পরিবারের সাথে আমি কথা বলছি, বিশেষ করে তার বাবা মার সাথে। এই সাজিদরা তিন ভাই বোন, তারা সাজিদ তাদের ভাই বোনের মধ্যে দ্বিতীয়। বয়স তার 2 বছর বয়স। সেই 2 বছর বয়সেই সে তার মায়ের সাথে এসে, অর্থাৎ মায়ের সাথে ঘুরতে ফিরতে এসে তলিয়ে গেছে এই সুড়ঙ্গে। এই উদ্ধার তৎপরতে রাত 10টার দিকে সেনাবাহিনীর সদস্যরা আসলে প্রশাসনিক সহযোগিতা দেওয়ার জন্য তারা যোগ দিয়েছেন এবং তারা বিশেষ করে এই যে মানুষের উৎসুক মানুষের ভিড় আছে, তাদেরকে সেই ভিড় পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই তারা সেনাবাহিনী এখানে দায়িত্ব পালন করছেন। এই একটি পাইপের মাধ্যমে আসলে এই সুড়ঙ্গ পথে অর্থাৎ সুড়ঙ্গের মুখে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন, হালকা বাতাস দেওয়ার চেষ্টা করছেন উদ্ধার কর্মীরা। তারা বলছেন যে যাতে শিশুটি যাতে অক্সিজেন পায়, বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের প্রয়োজন মানুষের সেটুকু যাতে পায়, সেজন্য এই ওপর থেকে এইটির ব্যবস্থা করা হয়েছে। বিকেল থেকে যে উদ্ধার তৎপরটি শুরু হয়েছে সেটি আসলে অনবরতভাবে চলছে এবং বিরতিহীনভাবে চলছে। বিরতিহীনভাবে চলার পরও আসলে এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেননি উদ্ধারকর্মীরা। তারা বলছেন যে এখনও অনেকটা সময় লাগবে, বেশ কয়েক ঘন্টা সময় লাগতে পারে শেষ গন্তব্যে পৌঁছতে। আমরা একটু কথা বলতে চাই, এখানে যে ফায়ার সার্ভিসের যে উদ্ধার কর্মীরা আছেন, একজন উদ্ধার কর্মী বিশেষ করে তিনি বলছেন যে আসলে 2টা থেকেই তিনি এইখানে অবস্থান করছেন এবং উদ্ধার তৎপরতায় কাজ করছেন। আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনাকে যে আপনি আসলে এখানে এসে কি দেখেছেন এবং বাচ্চাটির অস্তিত্ব আপনারা টের পেয়েছেন কিনা এবং সার্বিক পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন। আমরা ফার্স্ট টাইম আসার পরে বাচ্চার রেসপন্স আমরা পেয়েছি। বাচ্চার মানে ভিতরে কান্নার শব্দ পাওয়া গেছে। এটা লাস্ট 4টা অবধি আমরা বাচ্চার রেসপন্স পেয়েছি ভিতর থেকে। 4টার পরে অনেক মানুষ হওয়ার জন্য, মানুষের শব্দে এই কার্যক্রম চলতেছে এটার জন্য, তারপরে আর কোনো আমরা রেসপন্স শুনতে পাই নাই। এই আচ্ছা, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখিও এরকম উদ্ধার তৎপরতায় যে খাবার বা জুস, হালকা খাবার বা জুস টাইপের কিছু পাঠানো হয়, এরকম কোনো চেষ্টা করা হয়েছিল? এখানে আমাদের যে গর্তটাতে বাচ্চাটা পড়েছে, সেই গর্তটার ডায়াটা অনেক ছোট, 6 থেকে 8 ইঞ্চি হবে। এখানে যে বাচ্চাটা গেছে সেটাতেই পূরণ হয়ে গেছে। আশপাশ দিয়ে কোনো কিছু পাঠানো সম্ভব না, তাই পাঠানো হয়নি। তিনি একটি কথা বলছিলেন যে আসলে সেই সুড়ঙ্গের ব্যাসার্ধ
একেবারে ছোট, সে বাচ্চাটি যেখানে পড়ে গেছে এর কারণে আসলে এখনো বাচ্চাটি চলে যাওয়ার কারণে সেই মুখটি ভরাট হয়ে গেছে, সেই কারণে আসলে এবং ভরাট হয়ে যাওয়ার পরে সে পড়ার পরে উপর থেকে আসলে কিছু মাটি এবং কিছু নাড়া সে তার উপর দিকে পড়ে গিয়ে যাওয়ার কারণে তার অস্তিত্ব আসলে বোঝা যাচ্ছে না বা তাকে শনাক্ত করা যায়নি। এর আগে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে জুস বা হালকা জাতীয় খাবার উপর থেকে পাঠানো হতো, কিন্তু সেই প্রক্রিয়াটিও আসলে সে চেষ্টাটিও এখানে করা যায়নি, কারণ এই কাজটি করার মতো আসলে কোনো সুযোগ নয় এখানে, যেহেতু সুড়ঙ্গটি বা যে গভীর গর্তের কথা বলা হচ্ছে সেই গর্তটি একেবারে সরু টাইপের একটি গর্ত। সার্বক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে ঢাকা সদর দপ্তর যাচ্ছে, তাদের সেই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং পরামর্শ করেই আসলে এই কাজটি করছেন। ভিডিওতে দেখাচ্ছে। এবং তারা যে জানিয়েছেন যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক তিনি নিজেই কাজটি তদারকি করছেন এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। যদিও এই উদ্ধার তৎপরতায় আসলে আমরা ধীর গতি এখনও দেখছি যে এখনও আসলে যেভাবে কাজটি করা হচ্ছে, যে প্রক্রিয়ায়, সে প্রক্রিয়ায় অনেক একটা লম্বা সময় লাগছে, যার কারণে আসলে আদতে কতক্ষণে এই কাজটি সমাপ্ত হবে, উদ্ধার কাজটি, তা বলা কঠিন। আমি কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের একাধিক কর্মীর সাথে এবং কর্মকর্তাদের সাথেও, তারা যেটি বলছেন যে আসলে এ ধরনের উদ্ধার তৎপরতা বা এই ধরনের দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন তারা চাকরি জীবনে এই প্রথম, যার কারণে আসলে অনভিজ্ঞতার কারণে আসলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময় লাগছে এবং সিদ্ধান্তগুলো বাস্তবায়ন এবং উদ্ধার প্রক্রিয়াটি আসলে কিভাবে উদ্ধার হবে সেই প্রক্রিয়াটি বা সেই কৌশলটি ঠিক করতে তাদের সময় লেগেছে। বিকেল থেকে আসলে এক্সকেভেটর দিয়ে যেভাবে খনন কাজটি চলছে, ঠিক এখন পর্যন্ত এই একটি পুকুরের মতো গর্ত করে খোঁড়া হয়েছে, এটি অন্তত 40 ফিট গভীর করা হবে, সেই কাজটি এখন আসলে এগিয়ে চলেছে। এখন পর্যন্ত অর্ধেক খনন করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। মূলত তাদের নির্দেশেই এই খনন কাজটি চলছে, যাতে শিশুটিকে যাতে সাইড থেকে খনন করে যেভাবে তারা উদ্ধার করতে চান সেই প্রক্রিয়াটি তারা এখন করছেন। শুধু এখানে আসলে শুধু পুরুষরাই আসলে এখানে ভিড় জমাচ্ছেন না, ঠিক এখান থেকে একটু দূরে অসংখ্য নারীও আমরা দেখেছি, যারা বিভিন্ন আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে ছুটে এসেছেন এবং তারা কৌতূহল হয়ে তার ছুটে এসেছেন এবং দেখছেন এই প্রক্রিয়াটি
এবং তার প্রত্যেকের চোখে আমি আসলে জল দেখেছি, যে অশ্রুসিক্ত দেখেছি আমরা। তারা প্রত্যেকেই আসলে উদ্ধার জন্য দোয়া করছেন এবং তারা পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। যত ধর্ষণকারী আমরা একটু কথা বলতে চাই শিশু সাজিদের বাবার বন্ধু, তিনি প্রত্যক্ষদর্শী, তিনি ঘটনাস্থলে ঘটনার পরপরই এসেছিলেন এবং তিনি কি দেখেছেন আমরা একটু জানতে চাই। আপনার নাম পরিচয়টা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ শফিকুল আলম তুষার, আমার বাসা এখানেই। এই ঘটনাটা আনুমানিক এই 1টা বা 1:10-এর দিকে ঘটনা যখন ঘটে বেশ কয়েকজন ছিল এখানে। তারপরে আমাকে ডেকে পাঠানো হয়, আমি পাশেই ছিলাম। আমি তাড়াহুড়া করে আসলাম, এসে দেখলাম যে ওই বাচ্চা ভিতর থেকে সিগন্যাল দিচ্ছিল, কান্নাকাটি করছিল আর মা করছিল। এরপরে প্রায় 2:20-এর দিকে আমি আমাদের কয়েকজনের সাথে আমি যোগাযোগ করি এই গাড়ি মাটি কাটার জন্য। দেখলাম যে ওখানে মানুষ নামার কোনো অপশান নাই, যেহেতু 8 ইঞ্চি মতো আউটিং ছিল, সেখানে নামার কোনো অপশান নাই। তখন আমি গাড়ির জন্য যোগাযোগ করি যে সাইড দিয়ে কেটে ছাড়াও এখানে রেস্কিউ করা সম্ভব না। এরপরে যোগাযোগ করতে পারি আমরা কৃষ্ণপুর, আমাদের ইউনিয়ন এখান থেকে মোটামুটি 10 কিলো মতো দূরে গাড়িটা ছিল, কিন্তু গাড়িটাকে নিয়ে আসার জন্য যে গাড়ি নিয়ে আসবো সেই গাড়িটা মোহনপুরে ছিল। ওখান থেকে তারপরও মোটামুটি আপনার আসতে অনেক দেরি হয়। ওই গাড়ি এসে এই গাড়িকে নিয়ে আসে, কিন্তু আমাদের এই গাড়িটা হয়ে গেছে ছোট হয়ে যাওয়ার কারণে আমরা যখন ওখানে দড়ি দিয়ে আমরা ডেপটা মাপার চেষ্টা করি, তখন আনুমানিক 35 ফিট নিচে আমরা পাওয়ার পরেও বাচ্চাটা তখন নড়াচড়া করছিল। আমরা ক্যামেরা দিয়েও পরে দেখছি যে বাচ্চাটারও তখনও জীবিত ছিল। এরপরে ওই গাড়ি যখন নামে মোটামুটি 16 ফিট কাটা হয়, এরপরে ওই গাড়ি আর হয় না। আশেপাশে মানুষের চাপ অনেক ছিল মাটি সরানোর জন্য। তখন আমরা লোকাল যে আমাদের ট্রাক্টর যেগুলো ছিল সেগুলা 3টাকে আমরা কল করি। তারা ইনস্ট্যান্ট জমি চাষ করছিল, আলুর জমি, তারা সেগুলো ফেলে রেখে চলে আসে এখানে। ওই গাড়িগুলোর জন্য আমরা মাটি পাশেরগুলা সরাতে পারছি। এরপরে এই গাড়িতে যখন না হয় তখন আমরা পরবর্তীতে ওই যে ড্রাইভার ছিল যার মাধ্যমে আমরা এই প্রথম গাড়িটা নিয়ে আসি, তাকে আমরা রিকোয়েস্ট করি এবং আরও গাড়ি নিয়ে আসার কথা বলি। তখন ওনারা এই পরবর্তী গাড়িটা নিয়ে আসে। আর আমাদের একটা ভয় ছিল যে ওই গাড়ি যখন কাজ হবে তখন এখানে যদি আবার চাপে ভিতরের দিকে মাটি পড়ে তাহলে তো বাচ্চাটা আবার আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা চিন্তা করি যে আপাতত এখানে আমরা 20 ফিটের যদি একটা পাইপ দিয়ে রাখি তাহলে কোনো বড় মাটির দলা ভিতরে যাতে না পড়ে, বাচ্চাটার জন্য আরও ক্ষতি না হয়, এই জন্যে নামানোর চেষ্টা কথা বলেছি। প্রশাসনিক সহযোগিতা আসলে আপনারা সেভাবে পাচ্ছেন কিনা? কারণ অনেকেই বলেছেন যে প্রশাসনিক সহযোগিতা পেতে একটু দেরি হয়েছে। প্রাথমিক অবস্থায় আমরা সেটা পাচ্ছিলাম না। পরবর্তীতে ওনারা যখন আসছে, ফায়ার সার্ভিসের ভাইয়ারা আসছে, ওনারা তাদের অফিসারদের সাথে কথা বলেছে। এর পরবর্তীতে যখন একটা গাড়ি আসার পরে আমরা তাদের সাপোর্টগুলো পাইছি। প্রাথমিক অবস্থায় আমরা যদি একটু দ্রুত পাইতাম। একটা এসকেভেটর আসার পরে দ্বিতীয় যে এসকেভেটরটা আপনারা খুঁজছিলেন, একটু উচ্চ ক্ষমতা সম্পন্ন এসকেভেটর, সেটা প্রশাসন তো কোনো ব্যবস্থা করতে পারেনি। এটা ওনারা, আমি জানি না এখনও কেন আমাদের এর চাইতে বড় এক্সকাভেটর আছে, কিন্তু সেগুলা
এখনও কেন আসছে না এটা আমার বোধগম্য না। ওনারা চাইলে কিন্তু আরও দ্রুত, কারণ এখন রাত 1:30 বাজে, ঘটনা ঘটছে দুপুরে 1টায়। আমার মনে হয় এর মধ্যে আরও বড় এক্সকাভেটর যেগুলো ছিল সেগুলো এখানে আসে উপস্থিত হওয়া উচিত ছিল, কিন্তু সেখান থেকে আমরা কিছুটা এখনও পিছনে। আমরা আশা করছিলাম যে হয়তো তাদের পক্ষ থেকে আরও বড় এক্সকাভেটর যেগুলো 7 আছে, 8 আছে, সেগুলো আপডেট ভার্সনগুলো এখানে আসবে, কারণ আমাদের মোটামুটি 40 ফিট নিচে যেতে হবে। এখন বাচ্চাটার অবস্থান সেখান থেকে বাচ্চা নড়াচড়ার জন্য হোক আর অন্য কোনো কারণে হোক আরও কিছুটা নিচে গেছে, আশা করছি যে মানে ধারণা করছি যে আরও কিছু নিচে গেছে। তো এই নিচে যদি যেয়ে থাকে আমাদের আরও ভিতরে যেতে হবে। আমরা মাত্র এখন পর্যন্ত সেই দুপুর 1টা থেকে রাত 1টা পর্যন্ত আমরা 16 ফিট বা 17 ফিট আমরা যেতে পারছি। এখন ওখান থেকে আমাদেরকে আরও মোটামুটি 40 ফিট টোটাল যেতে হবে, তারপরে আমরা সুড়ঙ্গ করতে পারি এখানে আসার জন্যে। কিন্তু ওই 16 ফিট থেকে আরও 40 ফিট যাইতে আরও যে 24 ফিট নিচে যাইতে হবে আমাদের জন্যে, এর জন্য আমাদের আরও বড় এক্সকাভেটর প্রয়োজন ছিল। প্রশাসনিক সহযোগিতা যদি আমরা পাইতাম তাহলে হয়তো এখানে আরও বড় এক্সকাভেটর যেটা ছিল বা সর্বোচ্চ এক্সকাভেটর সেগুলো আসা উচিত ছিল, কিন্তু সেটার ঘাটতি এখনও অনেক দেরি। আমরা জানি না সেটা আসবে কি না, আদৌ সেটাও জানি না। এখান থেকে এখন যত দ্রুত পারা যায়, এখনও যদি তারা পাঠাইতে পারে তাহলে হয়তো সকালের আগে আমরা তাকে করতে পারবো, রেস্কিউ করতে পারবো। আদারওয়াইজ আমাদের যে 2টা কাজ চলতেছে এখন, সেটা দিয়ে মনে হয় না সকাল 9টার আগে বা 8টার আগে আমরা সেটা পর্যন্ত পৌঁছাতে পারবো। এটা অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি। শিশু সাজিদের বাবার বন্ধু তিনি যেটি বলছিলেন যে আসলে প্রশাসনিক সহযোগিতা পেতে তাদের অনেক বিড়ম্বনা পোহাতে হয়েছে বা যথাযথ সহযোগিতাটা পাননি, বিশেষ করে যদি প্রশাসনিক সহযোগিতা এক্সকাভেটর প্রাপ্তির ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যেত তাহলে হয়তো এই কাজটি অর্থাৎ উদ্ধার তৎপরতার জন্য যে খালটি খনন করা হচ্ছে, 40 ফুট গভীর একটি বিশাল খাল খননের প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়াটি হয়তো আরও সহজ হতো এবং সেখানে তার অভিযোগ যে সেক্ষেত্রে তাহলে শিশু সাজিদকে উদ্ধারের তৎপরতা আরও ত্বরান্বিত হতো এবং খুব সহজ হতো, কিন্তু সেটি হয়নি। প্রশাসনের তরফ থেকে আসলে সেরকম তারা তাৎক্ষণিক কোনো প্রত্যাশিত সহযোগিতা পাননি বলে তারা অভিযোগ করছেন। এখানে এত বড় গর্ত করতেছেন কেন? ওই গাড়িটা আর যে গাড়িটা বড় গাড়িটা আমাদের স্পেস লাগবে, এখানে শর্ট জায়গাতে আমার শার্ট হবে না। আমার মহাপরিচালক চিল্লাচিল্লি করছে, লাইভ দেখতেছে, চিল্লাপাল্লা করতেছে যে কেন কাটতেছে না, 5 মিনিট পর পরে তদারকি করতেছে। আপনি তানোর স্টেশন ম্যানেজার, আপনি একটু বলবেন, যেহেতু আপনি একেবারে সবার প্রথমে আপনি আসছেন, বলি আমার মহাপরিচালকের কাছে এই স্টেটমেন্টটা নেন ভাই। সরি, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আপনি স্থানীয়ভাবে আপনি আছেন, আপনি একটু আমাদের আপডেটটা জানাবেন যে আসলে আমাদের নিয়মটা হইলো যে আমাদের যে জি বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে, একদম ধরে ফেলবে। আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন যে আসলে ধীর গতি হচ্ছে, এই কারণে তিনি অপারেটরকে ডেকে আসলে বললেন যে প্রক্রিয়াটি যে দ্রুত হওয়া উচিত বা যেখানে এই মুহূর্তে খালটি খনন করা উচিত বা কাটা উচিত সেখানে না কেটে অন্য সাইডে কাটা হচ্ছে, যদিও ভিকু বা এক্সকাভেটর মেশিনের যে অপারেটর তিনি তার যৌক্তিকতা ব্যাখ্যা করছেন যে আসলে কী কারণে এত বড় বা একটি চওড়া খাল খনন করতে হচ্ছে সেটি তিনি যৌক্তিকতা ব্যাখ্যা করছিলেন। ওনাদের স্যার বারবার রিকোয়েস্ট করতেছে, ওনারা একটা কথাই বলতেছে যে আমাদের গাড়িতে তো ঘুরতে হবে। ইভেন স্যার এখন ওই যে লাগাই দিবে বলছে স্যার, আমি ওনার কাছে দাঁড়ানো স্যার, এখনই লাগাই আমি ওনার কাছে দাঁড়ানো।
এখনই চেক করবে স্যার, ও মাটি গাড়ি ঘোরানোর জন্য স্যার স্পেস তো তৈরি করে নিবে স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ঠিক এই মুহূর্তে যে পাইপটি দেখা যাচ্ছে সেই পাইপটি আসলে সুড়ঙ্গের মুখে দিয়ে আসলে সেটিকে সুরক্ষিত করার চেষ্টা করেছেন উদ্ধারকর্মীরা, বিশেষ করে যেহেতু বাম পাশে একটি গভীর খনন করা হয়েছে, পুকুরের মতো করে গভীর খনন করছে। আচ্ছা, আমরা একটু বুঝতে চাই, আসলে জানতে চাই যে এই খালটি খনন করে আসলে কিভাবে এখান থেকে উদ্ধার করা হবে, এই বিষয়ে ব্যাখ্যাটা আমাদের কে দিতে পারবেন? একটু জানাতে পারেন যে এই প্রক্রিয়াটা আসলে কি প্রক্রিয়া উদ্ধার করা এটা হবে? আমরা শোরিং করব। আমাদের মাটি খননের ক্যামেরা আমাকে ধরেন না। একটু বলবেন আসলে কি প্রক্রিয়া? জি, আসসালামু আলাইকুম। আমি স্টেশন অফিসার আব্দুর রব বলছি, তানোর ফায়ার স্টেশন কর্মরত আছি আমি। মূলত আমাদের মাটি খননের কাজ সম্পূর্ণ হইলে এরপরে আমরা শোরিং পদ্ধতি অবলম্বন করে আমরা উদ্ধার কার্যক্রম সম্পন্ন করব। আচ্ছা, তিনি বলছিলেন যে আসলে এই খালটি খনন করা হচ্ছে, এরপরে এই খাল থেকে সোলিং পদ্ধতি অর্থাৎ তাদের নিজস্ব যে পদ্ধতিগুলো আছে, উদ্ধার তৎপরতার যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো তারা অনুসরণ করে আসলে এই উদ্ধার কাজটি করতে চান, যাতে শিশুটিকে যাতে আসলে নিরাপদে এবং জীবিত এবং অক্ষত অবস্থায় যাতে উদ্ধার করা যায় সে চেষ্টাটি আসলে তারা চালিয়ে যাচ্ছেন। জি জি, আসলে মানুষের যে উপস্থিতি সেটি আসলে জানান দিচ্ছে যে আসলে মানুষ এই দুর্ঘটনায় কতটা ব্যথিত, কতটা শোকাহত, কতটা উৎকণ্ঠিত এবং উদ্বিগ্ন সেটি তারা জানান দিচ্ছেন। যে মানুষ এখনও রাত জেগে মধ্যরাত পেরিয়ে গেছে, এরপর আসলে অসংখ্য মানুষ এই কাজটি দেখার জন্য, শিশুটিকে কিভাবে উদ্ধার করা যায় সেই কর্মযজ্ঞ দেখার জন্য আসলে কৌতূহল নিয়ে অপেক্ষা করছেন। আমার কাছে আসো, এই ব্যাপারে আসো, একটা পরামর্শ নিলে
আমরা একটু কথা বলতে চাই এখানে তানোর ফায়ার সার্ভিসের যে স্টেশন ম্যানেজার আছেন, আপনি একটু আসলে বলবেন যে আসলে উদ্ধার তৎপরতা আপনারা চালাচ্ছেন, আসলে অগ্রগতি কত দূর এবং কি প্রক্রিয়ায় উদ্ধার তৎপরতা চলছে? মূলত আমাদের তো উদ্ধার কার্যক্রম চলমান প্রক্রিয়া রয়েছে এবং আমাদের মহাপরিচালক মহোদয় সার্বক্ষণিক উনি তদারকি করেছেন বিষয়টা কিভাবে কার্যক্রম আমরা সম্পন্ন করব। ওনার দিক নির্দেশনাগুলো তাৎক্ষণিকভাবে ওনারা আমাকে মোবাইল ফোনে যোগাযোগ করে প্রেরণ করতেছে, যে একটার পর একটা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন উনি। প্রতি 5-10 মিনিট পর পর উনি তদারকি করতেছেন বিষয়টা। উদ্ধার তৎপরতা শেষ হতে কত সময় লাগতে পারে এবং এটা ধীর গতি হচ্ছে কেন? ধীর গতির একটাই কারণ হলো মাটি খননের কাজটা হলো মূলত এক্সভেটার যেটা অতিরিক্ত গর্ত হওয়ার কারণে এখানে মূলত একটি ভেকো মেশিনই পরিচালনা করতে হচ্ছে। তার কারণ হলো যে আমরা একসঙ্গে দুইটি ভেকো পরিচালনা করতে পারছি না, জায়গাটা স্বল্পতার কারণে মূলত। সেক্ষেত্রে আমরা দেখছি যে আপনারা অক্সিজেন দিচ্ছেন এবং হাওয়া দিচ্ছেন শিশুটিকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চলছে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক জায়গায় দেখেছি যে এরকম ঘটনা ঘটলে জুস বা হালকা জাতীয় খাবার পাঠানো হয় যে খাচ্ছে কিনা এটি তার অস্তিত্ব বোঝার জন্য। এরকম প্রক্রিয়া আপনার চেষ্টা করেছেন কিনা তার অস্তিত্ব বোঝার জন্য? আমরা সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ ব্যবস্থাটা আমরা চলমান রেখেছি। আমরা আশাবাদী, এখনও আশাবাদী যে আমরা ভিকটিমটাকে সুস্থভাবে আমরা উদ্ধার করব। আমি কথা বলেছি সে শিশুটির আত্মীয় স্বজনের সঙ্গে, তারা একটা অভিযোগ করেছেন যে প্রশাসনিক সহযোগিতা পেলে এক্সকেভেটরগুলো আরও আগে আসলে বা উচ্চ ক্ষমতা সম্পন্ন যে এক্সকেভেটরগুলো আছে সেগুলো আসলে উদ্ধার প্রক্রিয়াটা আরও ত্বরান্বিত হতো। মূলত আমি স্পটে আসার পর থেকে আমি আমার স্থানীয় প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সঙ্গে আমি যোগাযোগ রেখেছি এবং ওনার সাথে সার্বক্ষণিক আমার কথা হয়েছে আমাদের এই এক্সকেভেটর আনার জন্য এবং স্যারের ইউনো স্যারের সহযোগিতায় এক্সকেভেটরটা আমাদের তানোর উপজেলায় না থাকার কারণে সেটা মোহনপুর থেকে আনার জন্য একটু বিলম্বিত হয়েছে। অনেক ধন্যবাদ। কথা বলছিলেন রাজশাহী তানোরের ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার, তিনি যেটি জানিয়েছেন যে আসলে মহাপরিচালকের নির্দেশে তারা এই কাজটি চালিয়ে যাচ্ছেন এবং শিশু সাজিদের যে অভিভাবকদের যে বা আত্মীয় স্বজনের যে অভিযোগ যে আসলে সঠিক সময়ে আসলে এক্সকেভেটরটি পাওয়া যায়নি, সেটিও তিনি বলেছেন যে আসলে রাজশাহীর এই তানোর উপজেলা অর্থাৎ যে উপজেলাতে ঘটনা এই দুর্ঘটনা সেই উপজেলাতেই আসলে তাৎক্ষণিকভাবে এক্সকেভেটর বা ভ্যাকুয়াম মেশিন বা মাটি কাটার যে মেশিন সেটি আসলে পাওয়া যায়নি। ফলে পার্শ্ববর্তী আরেকটি উপজেলা মোহনপুর, সেই মোহনপুর থেকে এক্সকেভেটর আসতে অনেক সময় লেগেছে, যেহেতু একটি দুর্গম এলাকা এবং দুর্গম মাঠের মধ্যে একটি এক্সকেভেটর নিয়ে আসতে হয়েছে এবং সেটি প্রথমে যে এক্সকেভেটরটি এসেছিল সেটি আসলে কম ক্ষমতা সম্পন্ন ছিল, এই কারণে সময় লেগেছে। এই জিনিসটা বন্ধ করা ছিল, আপনি এই দিক দিয়ে যাবেন, এটা বন্ধ করে দেওয়া হঠাৎ অনেক এই পানির এখন দুইটি এক্সকেভেটর কাজ করছে, তবে আমরা দেখতে পাচ্ছি যে এই মাত্র আরেকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সকেভেটর আসলে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং সেটি এই উদ্ধার তৎপরতার কাজে যুক্ত হওয়ার জন্য আসলে প্রস্তুত করা হচ্ছে। সেটি যদি হয় তাহলে আসলে এই দ্রুত কাজটি এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করছেন উদ্ধার কর্মীরা। তারা বলছেন যে আসলে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সকেভেটরটা যদি এখানে চলে আসছে অলরেডি, সেটিও এখানে
নামানো হবে এবং সেটিও মাটি খনন কাজে যুক্ত হবে। সে কাজে যুক্ত হলে আসলে 3টি এক্সকেভেটর আসলে একযোগে আসলে কাজ করবে। সেক্ষেত্রে যে কাজটি অনেকখানি এগিয়ে যাবে এবং সে গতি আসবে। প্রথমে যে এক্সকেভেটরটি এখানে কাজ শুরু করেছিল তার চেয়ে দ্বিতীয় দফায় আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি এক্সকেভেটর আনা হয়। এরপরে তৃতীয়তম অর্থাৎ 3 নম্বর যে এক্সকেভেটরটি এখন এই মুহূর্তে প্রবেশ করছে সেটি আসলে আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সকেভেটর এবং সেটি আসলে এই মুহূর্তে এখানে সে পৌঁছে গেছে। কোন দিক দিয়ে তুলবে বাচ্চা পড়ছে 12টা তুলবে আরে আসছে এদিক দিয়ে নামবে মাঠে এটা দেখা তো দেখি এখানে ক্লোজে ধরবে ক্লোজ। এই মাত্র যে উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সকেভেটরটি যোগ দিয়েছেন সেটি আসলে বেশ গতিসম্পন্ন এবং কাজের গতি অনেকটা আসলে ত্বরান্বিত হয়েছে এবং কাজে বেগ পেয়েছে। সেই গতি বাড়ার কারণে হয়তো কাজটি অনেকখানি এগিয়ে যাবে বলে আশা করছেন উদ্ধার কর্মীরা। হয়তো এত সময় লাগবে না। লাইটের ব্যাটারি চার্জ নাই, লাইটের ব্যাটারি চার্জ নাই। আপনাকে ওই জিপির উপর ওইখানে দাঁড়ানো যে আজকে আসলে দুপুরের পর 2টার পর থেকে যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছিল সেটি আসলে এখনও চলছে। এই তৎপরতা আসলে এই উদ্ধার কাজটা আসলে কখন নাগাদ শেষ হবে বা কত ঘন্টার মধ্যে শেষ হবে তা আসলে সুনির্দিষ্ট করে আসলে কেউ বলতে পারছে না। বিশেষ করে এখানে যারা উদ্ধার কর্মীরা আছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন, তারাও সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। যদিও এরই মধ্যে 3টি এক্সকেভেটর এবং শক্তিশালী এক্সকেভেটর অর্থাৎ মাটি খনন যন্ত্র আনা হয়েছে এবং সেটি কাজ করছে। অপরদিকে আমার বাম হাতে যেটি দেখছেন ঠিক এই জায়গাতে শিশু সাজিদ আজকে দুপুরে সেই সুড়ঙ্গে তলিয়ে গেছে। সেই তলিয়ে যাওয়ার পরে 2 ঘন্টা মতো তার অস্তিত্ব পাওয়া গেছে এবং তার কান্নার শব্দ পেয়েছেন শিশুরা। এখানকার স্থানীয়রা তারা বলছেন যে আসলে ধীরে ধীরে তারপরে আর তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। তো রাজশাহীতে মাটির নিচে তলিয়ে যাওয়া শিশু সাজিদের উদ্ধার তৎপরতার শেষ আপাতত এই খবর ছিল আমার কাছে।